স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি এরিস একবার যখন বলেছি ওকে আমি দেব না, তখন চোখের দেখা তো দূরে থাক, ড্যানিয়েলের ছায়াটাও ওর শরীর স্পর্শ করতে পারবে না কোনোদিন। কণ্ঠে ক্রোধ উপচে পড়ছে এরিসের। একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করার ফলাফল ঠিক কোন পর্যায়ের ভয়াবহ হতে পারে সেই ঘটনা আজ করতে পেরে শুষ্ক ঢোক গেলে অ্যালেক্স। এরিসের কপালে তাক করে রাখা রিভলভারটা এতক্ষণে নামিয়ে শান্ত অথচ ক্ষুব্ধ কণ্ঠে বলে, তুমি ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিচ্ছ এরিস। একটা সাধারণ মেয়েকে ধীরে ধীরে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছো। সেটা কি আদৌ আন্দাজ করতে পারছো তুমি? অ্যালেক্সের কথায় তাচ্ছিল্য করে হাসল এরিস। ঠোঁটের ক্রূর হাসিটা ধরে রেখেই বলল, কাউকে দুর্বলতা বানাতে হলে হৃদয় থাকতে হয় অ্যালেক্স, আর আমি তো হার্টলেস। ওদিকে লাউঞ্জের এত সব কাহিনী দেখে তুষারকে ডাকতে হুড়মুড়িয়ে দোতলায় চলে যায় ফ্লোরা। দোতলার করিডোর ধরে এগিয়ে গিয়ে তুষারের রুমের সামনে পা রাখা মাত্রই আচমকা পেশিবহুল শরীরের ধাক্কায় দু কদম পিছিয়ে গিয়ে হকচকিয়ে ওঠে ফ্লোরা। ব্যথা পেয়ে ফুলে যাওয়া কপালটায় সামান্য হাত বুলিয়ে চোখ তুলে তাকাতেই দেখতে পায় তুষার দাঁড়িয়ে আছে সামনে। তার মানে ধাক্কাটা মাত্র তুষারের সঙ্গেই লেগেছে। কি হয়েছে? এভাবে শুচ্ছিলে কেন হঠাৎ? তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে আমার কাছে এসেছো। কিছু কি বলার ছিল? সবসময়ের মতো ঠান্ডা নদীর মতো গলার আওয়াজ তুষারের। তার শান্ত সাবলীল রূপ দেখে গিয়ে বলবে, এই লোকটা একজন গ্যাংস্টার। তুষারের কথার পাছে ফ্লোরা হাঁপাতে হাঁপাতে বলে, প্রিন্স, টমেটো প্রিন্স এরিসের কপালে রিভলভার তাক করে রেখেছে। ব্যাস, কথাটা শোনা মাত্রই শান্ত চোখ দুটো ধূমকেতুর হলকার মতোই অকস্মাৎ জ্বলে উঠল তুষারের। তৎক্ষণাৎ এদিক ওদিক ঘাট ঘুরিয়ে হাতের রিভলভারটা লোড করতে করতে লাউঞ্জের দিকে এগিয়ে গেল তুষার। নিঃশব্দে এগিয়ে গিয়ে একেবারে আচমকা বন্দুক নিয়ে ঠেকালো অ্যালেক্সের ঘাড়ের মাঝখানে। ওর মুভমেন্টগুলো এতই দ্রুত আর প্রফেশনাল ছিল যে সবটা কেমন চোখের পলকে হয়ে গেল। অ্যালেক্সের গার্ডসরা সব চোখের সামনেই ছিল, অথচ তারাও এই মুহূর্তে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। হ্যান্ডস আপ! এই পেন্ট হাউসে দাঁড়িয়ে পাইথন লিডারের কপালে রিভলভার ট্র্যাক করার দুঃসাহস দেখানোর অপরাধে আপনার মস্তিষ্কটা এই মুহূর্তে যাজ্জা করে দেব আমি, অ্যালেক্স। তুষারের ক্ষিপ্ততা দেখে ভয়ে অ্যালেক্সের শরীর রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। শঙ্কিত কণ্ঠে এরিসকে ডেকে উঠল তৎক্ষণাৎ, হে রিক্ষা, হেল্প মি। আমি তো শুধু তোমাকে ওয়ার্ন করতে এসেছিলাম, ব্যাস এইটুকুই। অ্যালেক্সের কথার পাছে এরিস কিছু বলবে তার আগেই ঢুলু ঢুলু পায়ে লাউঞ্জে এসে হাজির হয় ঈশানী। ঈশানীর আগমন টের পেয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে এরিস। ওদিকে এরিসের হীনচাহনিতে ভোরকে গিয়ে আস্তে করে ফ্লোরার আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে ঈশানী। আড়ালে থেকেই ফোলা ফোলা নীল চোখ জোড়া বের করে উকি দেয় সামনের দিকে। ঈশানী উকি দিলে অ্যালেক্স চোখে চোখ রেখে কৌতূহলী কণ্ঠে বিড়বিড় করে বলে, এত ইনোসেন্ট কি করে সম্ভব? এই মেয়েটা এরিসের কাছে কি করেই বা সুরক্ষিত রয়েছে এতগুলো দিন? পরক্ষণেই চোখ সরিয়ে এরিসকে উদ্দেশ্য করে বলে, রিক্ষা, আর ইউ শিওর তুমি সত্যি এই ইনোসেন্ট মেয়েটাকে নিজের পাপের দুনিয়ায় সেফ রাখতে চাইছো? ইজ নট ফানি? অ্যালেক্সের কথায় কর্ণপাত করে এরিসও এবার ঘাড় ঘুরিয়ে চাইল পেছনে। ক্ষণিকের জন্য নিজের ধূসর বাদামি অনুভূতি শূন্য চোখ দুটো স্থাপন করলো সরলতার সমুদ্রের মতো গভীর নীল জলজলে চোখে। এ যেন খাঁ খাঁ মরুভূমির বুকে আঁকা পাকা স্বচ্ছ এক নীল নদ। অগণিত পাপের স্তূপে ঢাকা পড়ে যাওয়া অন্ধকারাচ্ছন্ন কালো দুনিয়ার মাঝেই এক টুকরোর জোনাকের আলোর মতোই মৃদু স্নিগ্ধ পবিত্র রোশনাই। চোখের দৃষ্টি অবিচল রেখেই অনিমেষ কণ্ঠে বিড়বিড়ালো মাফিয়া বস, ইনোসেন্ট বলেই দৃষ্টি ফেরাতে পারছি না, কিছুতেই না। মস্কোতে তুষারপাত হচ্ছে অবিরত। বাইরের প্রকৃতি বরফের আস্তরণে ঢাকা পড়ে ধারণ করেছে শ্বেত বকের মতোই ধপধপে সাদা বর্ণ। প্রচণ্ড ঠান্ডায় জনজীবন ব্যাহত হওয়ার উপক্রম, অথচ বছরের এই সময়গুলোতেই মাফিয়ারা থাকে সবচেয়ে বেশি সক্রিয়। মাফিয়াদের আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতেই চলতে থাকে ড্রাগ আর অস্ত্রের রমরমা ব্যবসা। যদিও এই মুহূর্তে ক্লাবে উপস্থিত নেই এরিস, গতকালকে টমেটো প্রিন্সের ঘটনার জের ধরে
তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত এক তীব্র অগ্নুৎপাত। যে গার্ডগুলো কাল টমেটো প্রিন্স আর তার দলবলকে পেন্ট হাউসে ঢুকতে দিয়েছে, তাদেরকে এত সহজে ছেড়ে দেবে এরিস? কখনোই না। এরিসের টপ ফ্লোরের পেন্ট হাউস আর নিচে বেসমেন্ট ব্যাতে রেখে ভবনের নিচের অংশ পুরোটাই স্টাফ এবং গার্ডসদের জন্য বরাদ্দ। আপাতত এই মুহূর্তে স্টাফ কোয়ার্টারের লাউঞ্জে বসে আছে এরিস। একটা বড় সড়ো ডিভানে গা ছড়িয়ে বসে পা দুটো আড়াআড়ি করে তুলে রেখেছে সামনের সেন্টার টেবিলের উপর। সেন্টার টেবিলটা ভীষণ দামি আর নান্দনিক। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কাঁচ দিয়ে বানানো হয়েছে এটা। ভেঙে গেলে বিশাল লস। তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মাফিয়া বসটার। শুধুমাত্র এরিস কেন, এই মুহূর্তে নতজানু হয়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের কারোরই কোনোরূপ নজর নেই ওসব টেবিল ফেবিলের দিকে। তারা তো স্রেফ নিজেদের জীবনের শঙ্কায় উদ্গ্রীব। কোনো মতে এই যাত্রায় প্রাণে বেঁচে গেলে হয়। এরিসের পাশেই পেছনে দুহাত রেখে শটান দাঁড়িয়ে আছে তুষার। ওর মুখমণ্ডল বরাবরের মতোই সাবলীল, চোখ মুখ জুড়ে গাঢ় হয়েছে ভয়াবহ নির্জীবতা, যেন বিচলিত হওয়ার মতো কিছু ঘটছে না আশেপাশে। বেশ কিছুক্ষণ ধরে নীরবতা বিরাজ করছে পুরো লাউঞ্জ জুড়ে। গার্ডদের মুখমণ্ডল ঘর্মাক্ত। এই কনকনে ঠান্ডার মাঝেও নিঃশব্দে দরদরিয়ে ঘামছে তারা। এই মুহূর্তে আওয়াজ তো দূরে থাক, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তাদের। প্রবল আতঙ্কে রুহুটা গলায় উঠে এসেছে যেন। অবশেষে সকলের ভাবনায় ছেদ ঘটিয়ে নীরবতা ভাঙল এরিস। হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক কপাল চুলকে গাল দিয়ে জিভ ঠেলে রাশভারী আওয়াজে সে বলল, কাল সন্ধ্যায় যে কজন পেন্ট হাউসের সুরক্ষার দায়িত্বে ছিলে তারা সামনে এসো রাইট নাও। নিস্তব্ধতার মাঝে এরিসের কর্কশ হুকুম যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল সকলের মন মস্তিষ্কে। কয়েকজন গার্ডস শুষ্ক ঢোক গেলে একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করছে শুধু। তাদের চোখের চাউনি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল এরিস। অতঃপর চোখের মাঝে ক্রোধ টেনে হুঙ্কার দিয়ে বলে উঠল, ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম বাস্টার্ড। এরিসের মারাত্মক হুঙ্কারে পুরো লাউঞ্জ কেঁপে উঠল। এবার মুহূর্তেই হাঁটু ভেঙে ধপ করে এক মেঝেতে বসে পড়ল লাউঞ্জে উপস্থিত সকল গার্ডস। ওদের মধ্যে একজন গার্ড হৃদয়ে খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় রাশিয়ান ভাষায় ক্ষমা প্রার্থনা করে বলে উঠল, আমাদের দোষ নেই বস, টমেটো প্রিন্স। ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। এরিসের কাট কাট আদেশে জিহ্বার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলধকরণ করে নিল লোকটার দিকে থেকে চোখ ঘুরিয়ে তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করল এরিস, যে এখনো একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ওর পাশে। মূর্তিমান তুষারের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে এরিস শুধালো, সবকিছু রেডি? তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল তুষার, ইয়েস। তাহলে আর দেরি কিসের? বোঝো অনেকদিন স্ন্যাক্সের স্বাদ গ্রহণ করে না, আজকে না একটু ভুরি ভোজ করুক। রিভলভারটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে গম্ভীর আওয়াজে কৌশলী আদেশ করল এরিস। ওর কথার আগা মাথা ঘুণাক্ষরেও কিছু বুঝে উঠতে পারল না অপরাধী গার্ডসগুলো। ওদিকে এরিসের আদেশ পাওয়া মাত্রই তুষার অন্য গার্ডসদের চোখের ইশারা দিয়ে বলল, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে কতগুলো পালোয়ানের মতো দেখতে নিগ্রো গার্ডস এগিয়ে এসে ফাঁসির আসামিদের মতোই হাত পা বেঁধে একটা কালো কাপড়ে আবৃত করে ফেললো গার্ডসগুলোর মুখমণ্ডল। অতঃপর মাথায় বন্দুক ঠেকিয়ে সবগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো বেসমেন্টের দিকে। মুহূর্তেই হাহাকার, চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকুতিতে হই হই করে উঠল পুরো স্টাফ কোয়ার্টার। সেসব ব্যথাতুর আওয়াজ কর্ণগহ্বর ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না এরিসের। কি করেই বা পৌঁছাবে? ও তো একটা হৃদয়হীন জানোয়ার। পৃথিবীতে কারোর কান্নাকাটি, হাহাকার, এমনকি নিগুড়ো আত্মচিৎকার কোনো কিছুই বিচলিত করে দিতে পারে না এরিসকে, একমাত্র ঈশানী ছাড়া। কোনো এক অজানা কারণে ওই মেয়েটার কান্না দেখলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করে এরিসের। মাথা ঠিক থাকে না একদম। কি অদ্ভুত এক বিরক্তিকর অনুভূতির ব্যাপার।
আবারও সেই ঈশানী মেয়েটা অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ। এই বিরক্ত হয়। সাবলীল মুখশ্রী, সুঢল ললার দেশে সব কিছু কুঁচকে যায় হঠাৎ। অগত্যা বাইরের চেঁচামেচি আর মস্তিষ্কের ভাবনা দুটোকেই এড়াতে দোকানে এয়ারপড গুঁজে ডিভানে মাথা এলিয়ে দিয়ে অক্ষি পল্লব বন্ধ করে নেয় নির্বিঘ্নে। ওদিকে বেসমেন্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই নিগ্র দানবীয় গার্ডসগুলোর মধ্যে একজন পেছনে ঘুরে তুষারের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কোন সেলে রাখবো বস? তুষার ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয়ের দূষিত বাতাসটুকু আলগোছে বের করে দিয়ে তীর্যক অথচ মসৃণ কণ্ঠে বলল, অফকোর্স টর্চার ছেলে। লাউঞ্জ ত্যাগ করে এলিভেটরের মাধ্যমে সোজা বেসমেন্টে চলে যায় গার্ডসগুলো। ওরা চলে গেলে তুষার দৃষ্টিপাত করে ইরিশের দিকে নির্জীব শান্ত গলায় আধশোয়া ইরিশকে উদ্দেশ্য করে বলে, আপনি কখনই গার্ডদের টর্চার সেলে পাঠাতেন না, কিন্তু আজ হঠাৎ। ইরিশ চোখ দুটো বন্ধ রেখেই গমগমে আওয়াজে বলল, পাইথন প্যারাডাইসে বিশ্বাসঘাতকের কোনো স্থান নাই তুষার। কাল আমি পেন্ট হাউসে উপস্থিত না থাকলে কি হতে পারতো ভেবে দেখেছো একবারও? তুষার ভালো করেই জানে কাল ইরিশ না থাকলে হয়তো ঈশানীকে তুলে নিয়ে যেত ওরা, কারণ এটাই আপাতত ওদের মোক্ষম উদ্দেশ্য। ইরিশ নিজের স্বার্থ ত্যাগ করে একরত্তি মেয়েটাকে প্রোটেক্ট করতে চাইছে বারবার। সেই মেয়ের মাঝে কিছু তো রহস্য আছেই। আপাতত সেই অজানা রহস্য উদ্ঘাটনে মরিয়া ড্যানিয়েল। তুষার ভাবল কিয়ৎক্ষণ, অতঃপর নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধালো, আপনি কি মিস ব্লু আইড অ্যাঞ্জেলের প্রতি কোনো কারণে আপসেট হ্যারিস? তুষারের করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতোই ইরিশের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। ও চট করে উঠে দাঁড়ালো ডিভান ছেড়ে। তুষারের দৃষ্টি এড়িয়ে বাইরের অবিরাম পেঁজা তুলোর মতো তুষারপাতের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে তুষারের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বলল, তুমি যা ভাবছো তেমন কিছুই না তুষার। আমার মাফিয়া প্যারাডাইসের দিকে যে হাত বাড়াবে সেই মারা পড়বে, কারণ এরিশ ইউভান কাউকে সেকেন্ড চান্স দেয় না, কোনোদিন না। অথচ মিস ব্লু আইড অ্যাঞ্জেলকে 1000টা সেকেন্ড চান্স দিয়ে বসে আছেন আপনি আরিশ। হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে তুষার মনে মনে নির্লিপ্ত কণ্ঠে কথাটা আওড়ালেও ঠোঁট নাড়িয়ে মুখে বলল, আপনাকে ডিস্টার্ব লাগছে, আজকের মতো পেন্ট হাউসে গিয়ে রিল্যাক্স করুন, এদিকটা আমি সামলে নিচ্ছি। ঈশানীর জ্বরটা পুরোপুরি সারেনি এখনো। কাল সারা রাত তীব্র জ্বরে বেঘরে বিলাপ করেছে মেয়েটা। ফ্লোরা ওর শিউরে বসে মাথায় জল পট্টি দিয়েছে সারাটাক্ষণ। ঈশানীর সাথে সাথে ফ্লোরাও ঘুমায়নি একদণ্ড। ভোর রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা কমে এলে স্বস্তিতে ঘুমিয়ে পড়ে ঈশানী। ফ্লোরা নিজেও একটু বিশ্রাম নেওয়ার প্রয়াসে চলে যায় নিজের রুমে। আর এখন একটু বেলা ফুটতেই ঈশানীর জন্য গরম গরম স্যুপ বানানোর উদ্দেশ্যে কিচেনে এসে হাজির হয় ফ্লোরা। ব্যস্ত হাতে শুরু করে কাটাকাটির কাজ। ফ্লোরার মনোনিবেশ পুরোটাই স্যুপের হাঁড়িতে নিবদ্ধ। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে স্যুপের ঘনত্ব পরিমাপ করছে ফ্লোরা। ঠিক এমন সময় সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ইরিশ। ওর চোখে মুখে স্পষ্ট ক্ষুব্ধতা, দেখেই বোঝা যাচ্ছে বিশেষ কোনো কারণে বেজায় চটে আছে সে। লম্বা পা ফেলে হনহনিয়ে দোতলার অফিসে রুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় ফ্লোরাকে আদেশ করেও বলল, ব্ল্যাক স্প্রেসো উইদাউট সুগার। যাত্রাপথে কথাটা বলে হাওয়ার বেগে দোতলায় চলে গেল ইরিশ। ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও মন দিল স্যুপে। ওকে উদাস লাগছে ভীষণ। ইরিশ যখন গট গটিয়ে উপরে চলে যাচ্ছিল তখনই রুম থেকে বেরিয়ে কিচেনে উপস্থিত হয় ঈশানী। ইরিশের চড়া হুকুম শুনে ওর যাওয়ার দিকে এক পর্যায়ে মেয়েটা উদাসীন ভঙ্গিতে বলে ওঠে, চিনি ছাড়া এসপ্রেসো, ইয়া! এতটা তেতো পানীয় কেউ কি করে পান করতে পারে? উনি কি আদৌ মানুষ? ঈশানীর আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে ওর কপালে আলতো হাত রেখে জ্বরের অবস্থা পরিমাপ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, জ্বরটা এখন একদম নেই, বুঝে শুনে ঠান্ডাটা লাগিও কেমন। ফ্লোরার কথা শুনে আন্তরিকতায় ঠোঁট প্রসারিত করলো ঈশানী। অতঃপর ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কৃতজ্ঞতা জড়ানো কণ্ঠে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাল রাতের জন্য তোমায় ধন্যবাদ ফ্লোরা। সত্যি ধন্যবাদ দিতে চাও? চোখ ছোট ছোট করে শুধালো ফ্লোরা। ঈশানী ফিক করে হেসে জবাব দিল, সন্দেহ আছে? তৎক্ষণাৎ মুখের সামনে কফির মাগটা ধরে ঠোঁট উল্টালো ফ্লোরা। ড্যাব ড্যাব করে তাকিয়ে আদুরে স্বরে বলে উঠল, এটা এরিসের অফিস রুমে রেখে এসো না প্লিজ। চিন্তা নেই, দেখা নাও হতে পারে, কারণ এই সময় এরিস নিজের কক্ষে থাকে। আর যদি দেখা হয়ে যায় তাহলে। ফ্লোরা কথা শেষ করার আগে ঈশানী চোখ ছোট ছোট করে সন্ধিহান গলায় বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ফ্লোরা? নিম্ন চাউনিতে উপর নিচ হ্যাঁ সূচক মাথা দোলালো ফ্লোরা। বলল, ও রেগে আছে বোধ হয়। ঈশানী নতুন উদ্যমে শুধালো, তুমি এরিসকে ভয় পাও? তুষারকে আরো বেশি। মিনমিনিয়ে কথাটা বলল ফ্লোরা। ঈশানী আর কথা বাড়ায় না। ফ্লোরার হাত থেকে কফির মাগটা নিয়ে ধীর কদমে এগিয়ে যায় এরিসের অফিসের কক্ষের দিকে। এতক্ষণ ধরে ফ্লোরার সামনে নিজের মেয়েকে আত্মবিশ্বাসটুকু অহর্নিশ ধরে রাখলেও সিঁড়ি ডিঙিয়ে দোতলার করিডোরে পা রাখতে না রাখতেই ভেতরের সব আত্মবিশ্বাস যেন কর্পূরের ন্যায় উবে গেল কোথাও। বুকের ভেতর জমে থাকা নিদারুণ আতঙ্ক আর দ্বিধাগ্রস্ততাটুকু এক পাশে সরিয়ে ভীত হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো মেয়েটা। কক্ষের সামনে এসে কয়েকবার শুষ্ক ঢোক গিলে মনে মনে ঈশানী বলে, কফিটা রেখে আসারই তো ব্যাপার, কিচ্ছু হবে না। জানোয়ারটা রুমের মধ্যে না থাকলেই হলো। মনে মনে হাজারটা শান্তি বানিয়ে আউড়ে নিজেকেই নিজে খানিকটা ধাতস্থ করে কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। তবে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আচমকা থমকে গেল ওর দুপা। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজান্তেই দুমড়ে মুচড়ে উঠল ভেতরের তনু হৃদয়টা। হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে ঠক ঠক করে কম্পিত হলো হাতের মুঠোয় রাখা নিশ্চল কফির মগটাও। মাত্র কয়েক সেকেন্ডের একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট মানসপটে আটকে গেল ভীষণ জোরালো ভূমিকায়। শুধুমাত্র একটা বার সামনে তাকিয়েছিল ঈশা, ঠিক তখনই অক্ষি যুগল থমকে গেল সামনের সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। অফিস কক্ষের চেয়ারে নির্বিঘ্নে মাথা এলিয়ে দিয়ে গা ছড়িয়ে বসিয়েছিল এরিস। ভীষণ আয়েসে চোখ দুটো বন্ধ করে রেখেছিল। এরিসের সামনেই হাঁটু গেড়ে বসে ওর নেভি ব্লু রঙা সিল্কি শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলছিল অতীব সুন্দরী এক আবেদনময়ী রুষতরুণী। মেয়েটার হাত দুটো অবলীলায় পড়েছিল এরিসের ঢেউ খেলানো বলিষ্ঠ পুরুষালী বুকের উপর। অকস্মাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এটুকু দেখা মাত্রই তড়াক করে চোখ নামিয়ে নিল ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য দেখে অজানা যাতনায় বিদীর্ণ হলো ওর ভেতরটা। হাত পা কাঁপছে, না জানি এরিস ওকে কি করবে এখন। তবে তার চেয়েও বেশি যেটা হলো তা হলো কষ্ট। অজ্ঞাত কষ্টে ভেতরটা নীল হয়ে উঠেছে যেন। কারণ এতটুকুতেই আর বুঝতে বাকি নেই ঈশার যে এই মুহূর্তে এখানেই ঠিক কী হতে যাচ্ছিল। এরিস হয়তো এই সুন্দরী রুশো মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতো এক্ষুনি, কিন্তু ঈশানীর আগমন বরাবরের মতোই বদলে দিল দৃশ্যপট। ঈশানী ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওকে দেখতে পেয়ে এক ধাক্কায় এরিস নিজের থেকে দূরে সরিয়ে দিল মেয়েটাকে। অযাচিত রুশো মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশানীর দিকে বিরক্তিকর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরিস, যেন এক্ষুনি দু চোখ দিয়ে ভস্ম করে দেবে ওকে। তবে ঈশানী আর দাঁড়ায় না এক মুহূর্ত। কোনো মতে কাঁপা হস্তে ক্যাবিনেটের উপর মাগটা রেখে দৌড়ে বেরিয়ে যায় অফিস রুম থেকে। ঈশানী চলে গিয়েছে সেই কখন। এখনও করিডোরের দিকে নিশ্চল নয়নে চেয়ে আছে এরিস। মূলত এরিসকে একটু মি টাইম দেওয়ার উদ্দেশ্যে তুষারই পাঠিয়েছিল সুন্দরী রুশো মেয়েটাকে, কিন্তু ঈশানীর ওই নীল জলরাশির মতো চোখ দুটো দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল এরিসের। অহেতুক রাগ হতে লাগলো রুশো মেয়েটার উপর। মেয়েটার আবেদনময়ী আলতো স্পর্শে বিরক্তিতে চির বেরিয়ে উঠল ভেতরটা। সহসা ওর বিরক্তিকর স্পর্শ সহ্য করতে না পেরে মেয়েটাকে চোখের সামনে ধাক্কা মেরে ফেলে দিল এরিস। খানিকক্ষণ বাদে চড়াত করে ওঠা মস্তিষ্কটা
কিঞ্চিত শান্ত হলে নিজ হাতে শার্টের বোতামগুলো লাগাতে উদ্যত হয় ইরিশ। তখনই রুশো মেয়েটা পুনরায় কাঁধে হাত রাখল ওর। মেয়েটার চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ, তবুও পেমেন্টের আশায় সে সাহস করে ডাকল ইরিশকে। কণ্ঠে আকুলতা টেনে বলল। ইরিশ তৎক্ষণাৎ নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটার হাত। দু আঙুলে কপাল স্লাইড করতে করতে গম গমের স্বরে বলল, গেট লস্ট। ইরিশের কথায় চলে গেল না মেয়েটা, বরং ওর শরীরে হাত দেওয়ার জন্য উদ্যত হলো পুনরায়। যার পূর্বাভাস আজ করতে পেরে সঙ্গে সঙ্গে কোমরের খাঁজ থেকে রিভলভার বের করে মেয়েটার মুখের মধ্যে রিভলভারের নলটা অকস্মাৎ ঢুকিয়ে দেয় ইরিশ। ইরিশের কাণ্ডে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল রুশো মেয়েটার। ভয়ের চোটে চোখ দুটো বেরিয়ে আসতে চাইল কোটর ছাড়িয়ে। মৃত্যু ভয়ে জর্জরিত হয়ে মেয়েটা হাউমাউ করে কেঁদে ওঠে। বহু কষ্টে গলার আওয়াজ বের করে বলতে চায় কিছু, কিন্তু রিভলভারের কারণে সে আওয়াজ স্পষ্ট নয়। অগত্যা হাত জোর করে ইশারা ইঙ্গিতে এবারের মতো ইরিশের নিকট নিজের প্রাণ ভিক্ষা চাইল সে। ইরিশ নির্দয়। মেয়েটার এসব কান্নাকাটিতে ওর যায় আসে না কিছুই। ও একইভাবে রিভলভারের নলটা দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষল। প্রধান্বিত আওয়াজে বলল, আর এক সেকেন্ডও যদি আমার চোখের সামনে থেকেছ, তাহলে ভেতরে লোড করা সব কটা গুলি নিঃশ্বাস ফেলার আগেই তোর পেটে চালানো হয়ে যাবে। Am I clear, bitch? ইরিশের কথায় জোরে জোরে মাথা ঝাঁকায় ক্রন্দনরত মেয়েটা। Just get lost. মেয়েটার মুখ থেকে রিভলভার সরিয়ে হুঙ্কার দিয়ে উঠল ইরিশ। তৎক্ষণাৎ মাফিয়া বসটার হাত থেকে ছাড়া পেয়ে কোনো মতে প্রাণ নিয়ে ছুটে পালালো অতীব সুন্দরী সেই রুশ তরুণী। মেয়েটা অফিস রুম ত্যাগ করলে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধপ করে কাউচ চেয়ারে বসে পড়ে ইরিশ। থমথমে মুখে হাত বাড়িয়ে ক্যাবিনেট থেকে তুলে নেয় কফির মাগটা। তেতো কফিটা ঠান্ডা হওয়ায় দারুণ স্বাদটা বিস্বাদে পরিণত হয়ে গিয়েছে পুরোপুরি। কাউচে গা এলিয়ে দিয়ে আপাতত সেই বিশ্রী স্বাদের কফিটাই চোখ বন্ধ করে উপভোগ করায় ব্যস্ত ইরিশ। চোখ খিচে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঈশানী গিয়ে পৌঁছালো খোলা ছাদ বারান্দায়। বাইরে আজ রোদ উঠেছে বেশ। সূর্যের মৃদু রশ্মিতে গলতে শুরু করেছে পায়ের নিচের কঠিন বরফের আস্তরণ। এতক্ষণ ধরে ছুটে আসার দরুন হাঁপাচ্ছে ঈশা। আজ বহুদিন বাদে একটুখানি খোলা আকাশ দেখল। মনটা তাও বিষণ্ণ। খানিকক্ষণ আগের দৃশ্যটা ক্রমাগত ভেসে উঠছে মানুষ পটে। ইরিশের মতো একটা নির্দয় মাফিয়া বসের জন্য কষ্ট হওয়ার কথা ছিল না কোনো কালেই। ইরিশ ওর অত্যাচারী ঈশানের এই করুণ পরিণতির পেছনে একমাত্র দায়ী ইরিশ ইউভান। তবুও ওই অপ্রীতিকর দৃশ্যটুকু দেখার পর থেকে হৃদয়ের কোথাও একটা পুড়ছে খুব। বুকের ভেতরে রয়ে যাওয়া এই সুপ্ত ভেজা ভঙ্গুর অনুভূতিগুলো ঘৃণা করে ঈশানী। বড্ড ঘৃণা করে, কারণ সেই প্রথম দিন থেকেই এই অবাধ্য অনুভূতিরাই ওর ভেঙে যাওয়ার একমাত্র কারণ। সহসা ভেতরের অযাচিত কষ্টগুলো একপাশে সরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছাদ বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়ালো ইস্যু। শীতের সকালে পিঠ পিছলে যাওয়া কোমল রোদটুকু স্বর্গের মতোই আরামদায়ক ঠেকছে শরীরে। অদূরে কোনো এক ধর্মশালা থেকে ঢং ঢং করে ভেসে আসছে গির্জার প্রতিধ্বনি। তার পাশেই নাম না জানা পাখির কিচিরমিচির কলরব। হুট করেই আজ সকালটা ভীষণ পবিত্র আর স্নিগ্ধ ঠেকছে ঈশানের নিকট। চোখ বুঝে নাক টেনে স্নিগ্ধ সতেজ বাতাসটুকু ভেতরে পড়ে একাই বিড়বিড়ালো। এত এত পবিত্রতার স্নিগ্ধতার মাঝে আমি এক অন্ধকার আচ্ছন্ন পাপের দুনিয়ায় আটকে পড়ে আছি, যেখানে না আছে মুক্তি আর না আছে মৃত্যু। উপহাসের সুরে কথাটা বলতে গিয়েই গলা ধরে এলো ঈশানের। কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠনালীতে। অবশেষে না চাইতেও বুকের ভেতরে বইতে থাকা প্রবল জলোচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়ে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ে সরলতার গাঢ় নীল চোখের কার্নিশ বেয়ে। ঠিক সে সময় কোথা থেকে যেন একটা ধপধপে সাদা পায়রা উড়ে এসে ঠাঁই নিল ঈশানীর সরু কাঁধের উপর। অগত্যা অতিথির আগমনে কান্না কাটিতে লাগাম টানল ঈশানী। কাঁধ থেকে এনে আলগোছে দুহাতে আগলে ধরল পায়রাটিকে। আশেপাশের কোনো চার্চ থেকে পালিয়ে এসেছে বোধহয়। শ্বেত রঙা অপ্সরার ন্যায় পায়রাটাকে মুখের সামনে ধরে ওর কপালে কপাল ঘষে আধুরে গলায় ইস্যু বলল, এই ঠান্ডার মাঝে পালিয়ে আসার আর জায়গা পেলি না? এটা অহংকারী ইরিশের পাপের রাজত্ব। এখানে ভুল করেও কেউ আসে বোকামে?
চল তোকে খাবার দিই। আদরে আলাপন শেষে নীরহারা অবলা পাখিটাকে সঙ্গে নিয়েই পেন্ট হাউসের ভেতরে চলে যায় ঈশানী। গত বেশ কিছুদিন ধরেই পেন্ট হাউসে আনাগোনা নেই এরিসের। আর এরিস পেন্ট হাউসে না থাকার মানে হলো সেই কটা দিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকেই মুক্ত আকাশে ডানা ঝাপটানো পাখির ন্যায় আনন্দে উল্লাসে দিন কেটে যায় ঈশানী আর ফ্লোরার। খুশির দিনগুলোতে মন খারাপ ছুতে পারে না ওদের, দুঃখগুলো পাছে হটিয়ে নিগুড়ো উল্লাসে সর্বক্ষণ মেতে থাকে দুজন। আজ তেমনই একটা দিন। এরিস তুষার কেউই পেন্ট হাউসে ফেরে না ইদানিং, নিশ্চয়ই কোনো মিশন ফিশনে আটকা পড়েছে তারা। ওদিকে আজ সকাল থেকেই বৃষ্টির গতিতে তুষারপাত হচ্ছে আকাশ ছাপিয়ে। ভেলভেটের ন্যায় মসৃণ শুভ্র তুষারের আড়ালে ঢাকা পড়েছে প্রকৃতি। অথচ এই বিরূপ আবহাওয়ার মাঝেই এক বালতি জামা কাপড় ভিজিয়ে উদাস মুখে বসে আছে ফ্লোরা। ওর চোখে মুখে আহাজারি সুস্পষ্ট। মেয়েটাকে এমন মন মরা হয়ে বসে থাকতে দেখে ঈশানী ভ্রু কুচকে বলল, এই মেয়ে, মাফিয়াদের সঙ্গে থাকতে থাকতে আক্কেল জ্ঞান কি সব সাবান ফেনার সাথে গুলে খেয়েছো নাকি? এভাবে কেন বলছো? বিরস মুখে ঠোঁট উল্টালো ফ্লোরা। এভাবে বলবো না তো কিভাবে বলবো? ঘরে এতগুলো ওয়াশিং মেশিন থাকতে তুমি বালতি ভরে কাপড় কেন ভিজিয়েছো? এখন এগুলো কই শুকাতে দেবে বুঝি শুনি? তুষার হাতে পরা জামা কাপড় ছাড়া একদম পরে না, ওই জন্যই তো। বুঝলাম। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলে ঈশানী। কিন্তু এই সময় এমন মনমরা মলিন চেহারার ফ্লোরাকে দেখতে একদম ভালো লাগছে না। তাই ওকে হাসানোর চেষ্টায় দুষ্টুমি করে ভেজানো কাপড় থেকে একটুখানি সাবান ফেনা নিয়ে লাগিয়ে দিল ফ্লোরার নাকের টকায়। এই একটুখানি দুষ্টুমিতে গা ভাসিয়ে ফ্লোরা নিজেও যে ঈশানীর সঙ্গে পাল্লা দিয়ে ফেনা মাখামাখি শুরু করে দেবে সেটা বোধহয় কল্পনাতেও অনুমান করেনি ইস্যু। যার ফলস্বরূপ কয়েক মুহূর্তের মাঝে পুরো লাউঞ্জ জুড়ে জল খেলি শুরু করে দিয়েছে ওরা দুজন। ওদের খিলখিল হাসির শব্দ আর অনর্গল ছোটাছুটিতে হুট করেই যেন প্রাণ ফিরে পেয়েছে বিস্তৃত জঙ্গলের মাঝে অবস্থিত মৃত্যুপুরীর ন্যায় নির্জীব এই মাফিয়া পেইন্ট হাউস। ক্লাব থেকে মাত্রই পেইন্ট হাউসে ফিরেছে এরিস। ইদানিং পাইথন প্যারাডাইসের বিভিন্ন বিজনেস ক্লাবে ড্যানিয়েলের বেশ কিছু স্পাই ঢুকে পড়েছে। কয়েকজনকে অবশ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে গার্ডসরা। তবে এরিস এখনও চুপচাপ অনুসরণ করে যাচ্ছে তাদের, কারণ তাদের এবারের টার্গেট এরিসের প্যারাডাইস নয় বরং অন্য কিছু, যার পরিপ্রেক্ষিতে এরিস আর তুষার দুজনেই ড্যানিয়েলের উদ্দেশ্যে জানার জন্য কিছুদিন ধরেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে শনাক্তকৃত স্পাইদের আশেপাশে। দুদিন ধরে না ফিরলেও আজ হুট করেই পেইন্ট হাউসে ফিরে এসেছে এরিস। পরনে তার কালো হুডি আর কালো বেসবল ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো তার শরীর। বাইরে থেকে ফেরার দরুন কালো হুডির যত্রতত্র জমে আছে পেঁজা তুলোর মতো শুভ্র বরফ কুচি। কালো কুচকুচে হুডির উপর ঝুরঝুরে বরফ কণাগুলো সফেদ হীরকের ন্যায় চিকচিক করছে ওর সমস্ত শরীরে। সদর দরজা খুলে ভেতরে ঢুকে বড় বড় পা ফেলে হনহনিয়ে দোতলার দিকে এগুচ্ছিল এরিস। ঠিক তখনই লাউঞ্জ থেকে ভেসে আসা অপার্থিব এক খিলখিল হাসির ঝঙ্কারে অকস্মাৎ মাঝপথে পা দুটো থমকে যায় লম্বাটে লোকটার। একটা প্রাণচঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ে এরিসের কর্ণকুহরে, যার দরুন নিজের অজান্তেই পুরোপুরি নিশ্চল হয়ে পড়ে। জীবনে প্রথমবার নিজের পেন্ট হাউসে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হলো এরিস। এমন মেলি হাসির আওয়াজে কোনোরূপ ভাবান্তর হওয়ার কথা ছিল না ওর মাঝে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই এই প্রাণবন্ত হাসিটুকু উপেক্ষা করে সামনে এগোতে পারছে না এরিস। কোনো এক অদৃশ্য মায়াজাল চলন্ত পা দুটোকে নিদারুণ শক্তি বলে করে রেখেছে স্থির আর অচল। সহসা সেখানে দাঁড়ানো অবস্থাতেই লাউঞ্জ থেকে ক্রমাগত ভেসে আসা হাসির আওয়াজ অনুসরণ করে তৎক্ষণাৎ এক ঝটকায় মাথার হুডিটা সরিয়ে পেছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এরিস। এই প্রথমবার ঈশানীকে এইভাবে প্রাণ খুলে হাসতে দেখে কয়েক সেকেন্ডের মাঝে গতি হারায় ভেতরের অন্তঃকরণ। মাথা থেকে হুডি খোলার সঙ্গে সঙ্গে তার শরীরে লেগে থাকা ক্ষুদ্র বরফ কণাগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ে সমগ্র মেঝেতে। তকতকে শ্বেত পাথরের মেঝেটা ভরে ওঠে নোংরা জলে। তাতে কোনো রূপ ভ্রুক্ষেপ নেই এরিসের, কারণ হুডি সরিয়ে পেছনে দৃষ্টিপাত করতেই এরিস দেখতে পায় একটা অপরূপা নীল চোখের মেয়েকে, যে হাসছে, খিলখিলিয়ে হাসছে। তার হাসিতে মুখরিত হয়ে আছে সমগ্র পেন্ট হাউস।
মেয়েটার ঢলঢলে আদুরে মুখমণ্ডল জুড়ে ফেনায় মাখামাখি, তবুও তার হাসির ঝঙ্কার যেন অতুলনীয়, এক বাদকের বাজানো মাদকীয় বাজনা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।